হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে, এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার। প্রিয় দর্শক, প্রতি পর্বেই আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন। তিনি পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে থাকেন। তার জানা অজানা সকল তথ্যগুলো আমরা জানি, এবং তিনি কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও কিন্তু আমরা তার কাছ থেকে শুনি। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন শাহানা ইয়াসমিন। চলুন দর্শক, আমরা চলে যাই শাহানা ইয়াসমিন আপুর কাছে। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আমি খুবই ভালো আছি, কারণ আমি শাহানা আপুর সাথে আছি। থ্যাংক ইউ। আপনার উদ্যোগের নাম কি? কি নিয়ে আমি কাজ করছেন? আমি রেস্টুরেন্ট মানে ফুড সেক্টরে আছি। আমার আচ্ছা, রেস্টুরেন্টের নাম হচ্ছে ফাহিতাস। আমি ফাহিদাস। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন ফাহিতাস। কিন্তু বাংলাদেশে মানে আমাদের দেশের সাধারণ মানুষ বা আমরা হুম, ফাজিতাস বলি। কারণ হুম, মানে এটা মেক্সিকান একটা শব্দ, তো হুম, ওরা হচ্ছে যেটাকে হা বলে, হুম, হুম, হ। হুম, এজন্য বলে ফাহিতা। হুম, আর আমরা বলি ফাজিতাস, মানে বোঝার জন্য। ফাজিদাস। আচ্ছা, তো এটাই। এই নামটাই কেন রাখলেন? কিন্তু নামটা আমার কাছে খুব চমৎকার থ্যাংক ইউ লেগেছে, আপু। আনকমন। জি। এই নামটা রেখেছিলাম আপু, তখন আমরা সম্পূর্ণ মেক্সিকান ফুড নিয়ে কাজ শুরু করেছিলাম, ন্যাচোস, ট্যাকোস, হুম, তারপরে হচ্ছে বুরিতো, ক্রাসাডিলা, ফাহিতা। এই জন্য প্রথমে ভেবেছিলাম যে ন্যাচোস রাখবো, কিন্তু আমরা তো এটা প্যাটার্ন করা তো নামটা, তো প্যাটার্ন করার মধ্যে আমি দেখলাম অন্য নামগুলো আছে, ন্যাচোস, ট্যাকোস, হুম, বাট ফাহিতাসটা নেই কোথাও। না না, এটা আমরাও পাইনি। হ্যাঁ, এই জন্য আমরা প্যাটার্ন করার জন্যই ফাহিতাসটা রেখেছি। তো এই কাজ শুরু করার আগে কি করতেন? আমি ব্যাংকে জব করতাম। জবটা কি ছেড়ে দিলেন, না জি, ছেড়ে ভালো দিয়েছি। লাগতো না? জব করতাম কি মানে সকালে যেতাম, রাতে আসতাম, সকালে সূর্য দেখতাম আর রাতে শুধু চাঁদ দেখতাম, মানে সারাদিনে সূর্য দেখা হতো সারাদিনে না। আর এইগুলা হ্যাঁ, আসলে একঘেয়েমি চলে একঘেয়েমি এসেছিল। জীবন। হ্যাঁ, হ্যাঁ, লাইফে। তো যখন আমি জবে যেতাম, আমি তো বাসে যেতাম, বাস যখন যেতাম আসতাম, হুম, তো আমি দেখতাম রাইফেলস স্কোয়ারের নিচে কিছু ফুড কার্ট হয়েছে, আমি দেখতাম আর ভাবতাম যে একদিন হুম, যাব, হুম, সময় করতে পারতাম হুম, না। তো 2012 সালের ডিসেম্বরের দিকে আমি যাই প্রথম, হুম, ওখানে গিয়ে দেখি যে ভালোই ছোট ছোট করে মানে হুম, ইনস্টল দেওয়া, এবং ওখানে সবাই বিজনেস করছে। তখন আমি ওখানে যে কর্নেল ছিলেন ওনার সাথে দেখা করলাম, কথা হুম, বললাম, হুম, আর আমার ফুডের ব্যাপারে ইন্টারেস্ট ছিল অনেক। আমি চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে অনেক কিছু খেতাম, আমার বাসায় এসে ট্রাই করতাম। আর ওই সময়টাতে কিন্তু এত ইউটিউবে হুম, রেসিপি টেসিপি দেখাতো না, হুম, বই দেখে দেখে শিখতে হতো। হুম, হুম। আমাদের সিদ্দিকা কবির হ্যাঁ, রেসিপিটা সবার ঘরে ঘরেই থাকতো। হ্যাঁ, বই দেখে দেখেই শিখতাম, আর খেয়ে খেয়ে টেস্ট করতাম আর কি, কি কি দিয়ে করলো, কিভাবে করলো। হুম, হুম, তো আলহামদুলিল্লাহ ওইভাবে একটা ফুডের প্রতি আগ্রহ হুম, ছিল। হুম, আর যখন ওখানে যাওয়ার পরে যখন আমি কর্নেল স্যারের সাথে কথা বললাম, উনি বলল যে আপনার কিছু ডকুমেন্টস দিয়ে যান, হুম, আমাদের হুম, এখানে কোনো অপশন নাই, হলে জানাবো। হুম, হুম, তো তখন কি হলো, একটা মানে মিরাকেল যেটা হয়, আমার মোবাইলটা মানে এরই হাও নষ্ট হয়ে গেছে ওই সময়টাতে। হুম। 3 দিন 4 দিন আমার মোবাইল বন্ধ, আমাকে কেউ কন্টাক্ট করে পাচ্ছে না। আচ্ছা, তো আচ্ছা। ওনারা আমার জন্য একটা শপ রেডি করেছে, কিন্তু আমাকে খুঁজে পাচ্ছে না। ও মাই গড! মানে লাকিলি আমার হাজবেন্ডের নাম্বারটা ওখানে দেয়া ছিল, আমার হাজবেন্ডকে ফোন করে বললো আপনি কালকের মধ্যে পে অর্ডার করবেন, হুম, যেহেতু গভর্নমেন্ট সিস্টেম ওইটা পে অর্ডার করতে হবে, এত টাকা পে অর্ডার করবেন, আপনি কিন্তু একটা শপ পেয়ে গেছেন। হুম, হুম, মানে লাইফে কিভাবে মানুষের জীবনে কিভাবে ভাগ্য চেঞ্জ হয়, হুম, হুম, ওই সময়টাতে মানে আমি বুঝতে পেরেছি যে হুম, আমার লাইফটা কিভাবে চেঞ্জ হচ্ছে। হুম, হুম, আমি কিন্তু কোনো বড় শেফ বা কিছুই ছিলাম না, আমার কোনো শেফ কোর্স করা ছিল না, হুম, জাস্ট কিছু আইডিয়ার উপরে আর কি। হুম, তো তারপর ওখান থেকে শুরু করলাম। প্রথম প্রথম বুঝতাম না কিভাবে করব, বিজনেসের জার্নিটা আমার খুব টাফ ছিল, কারণ হচ্ছে আমার সাথে যারা আশেপাশে বিজনেস করতো, হুম, আপনি বিলিভ করবেন না, এরকম হয়েছে যে আমি যে যে বনলেস চিকেন কিনে কোত্থেকে, এটা আমি জানতাম না। হুম, হুম। আমি নিউ মার্কেট থেকে হোল চিকেন কিনে ওইটাকে বনলেস করে কত তারপরে কষ্ট অনেক কষ্ট করেছেন! করেছি আমি আমি মানে ওইভাবে কারো হেল্প পাই নাই, হুম, হুম, একা একাই স্ট্রাগল করতে করতে ওখানে বিজনেস করতে করতে পরে আস্তে আস্তে সাপ্লায়ার গুলো ধরতে পেরেছি। হুম, 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 তারপরে আরেকটা মিরাকেল হয়েছে যে আমি এই স্টলটা দেওয়ার 6 থেকে 7 মাস পরে, আমাদের তো রাইফেল স্কোয়ারের ভিতরে ছিল, গ্লাস ডোরের ভিতরে এসির হুম, মধ্যে, হুম, হুম, উপরে হেলভেশিয়াতে যাচ্ছিল হচ্ছে হুম, এসিআই এর সিইও। উনি হচ্ছে ওনার নামটা যেন কি ভুলে গেলাম, আবু নাসির, সরি। হুম। উনি যাচ্ছিল, উনি আমাদের খাবার স্মেল পায় তখন। তাই? হ্যাঁ, এসে খায়, খাওয়ার পরে বলছে যে আমরা তো এক স্বপ্ন উত্তরা 3 নম্বর সেক্টরে আমরা এক স্বপ্নের ফুড কোর্ট দিচ্ছি অনেক বড় করে, আপনারা আসেন। হুম, হুম, এই যে আমরা কিন্তু বুস্ট করলাম তখন, হুম, যখন আমরা উত্তরাতে দিলাম, আমরা যে সাব স্যান্ডউইচ বিক্রি করি বা হুম, হুম, নাচোস ট্যাকোস যেগুলো বিক্রি করি, ওগুলো হুম, মানে ঢাকাতে তখন
ছিলই না। হুম, আর এত পপুলার হয়েছে উত্তরাতে যাওয়ার পরে, এমন ভাবে বুস্ট হয়েছে, আমাদের কাস্টমার এরকম ছিল যে আমরা হুম, এমন হতো মাঝে মধ্যে যে আমরা ভাবতাম যে আর না আসুক কাস্টমার, হুম, আমার স্টাফ আমরা সবাই মানে একদম টায়ার্ড হয়ে যেতাম, এমন ছিল আমাদের। তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে উত্তরাতে কিন্তু আপনি যে ফাইতাসের নাম বলেন, একটু আগে আমি এক আপুর সাথে বসেছিলাম, উনিও সেম আপনার কাছে ইন্টারভিউ দিতে আসছে। তো ওনাকে যখন আমি কার্ড দিলাম, আমি কিন্তু ওনাকে চিনি না, আমার একটা ভিজিটিং কার্ড দিলাম, উনি দেখে বলছে ও ফাইতাস, আমি তো আপনার এখানে সবসময় খাই। তাই? হ্যাঁ। আচ্ছা। তো আমি হচ্ছে বিসিকে একটা ইয়ার কি বলে এটা, লেদার উপর একটা কোর্স করতে গিয়েছি, ওখানে যাদেরকে কার্ড দিয়েছি সবাই চিনে ফাইতাস। আমি যখন কিছুদিন আগে গুলশানে একটা করেছিলাম, মেলা করেছিলাম, ওখানে গুলশানের মানুষ সবাই আলহামদুলিল্লাহ, আমার কাছে এত ভালো লাগে যে আমি যখন আমার স্টলের নামটা যখন দেখলো, ও ফাইতাস, আপনাদের খাবার তো খুব মজা, আমি সবসময় খাই। আপনাদের ফাইতাসে কি কি খাবার আছে? আপু ঢাকাতে বলেন আর বাংলাদেশে বলেন, প্রথমেই আমরা নাচোস আর টাকোসটা বুস্ট করেছি। আচ্ছা। সাপটা আমরা করিনি, সাপটা আরেকজন করেছিল, কিন্তু পরে ওইটাকে মডিফাই করে ভালো কোয়ালিটি দেওয়া, যেটা একটা আছে না, একটা প্রোডাক্ট আপনি নিয়ে আসছেন, কিন্তু ওইটাকে আরো বেশি পপুলার করা বা মডিফাই করে উপস্থাপন করাটা, ওটা আরেকজন করে উনি পপুলার হয়ে গেছে, ব্যাপারটা এরকম। কিন্তু আমাদের সাবের জন্য কিন্তু আমরা খুব পপুলার। মেইনলি আপনাদের সাব, নাচোস, নাচোস, টাকোস, টাকোস, মানে এই তিনটা আইটেম খুব ভাইরাল। খুব ভাইরাল। তো দর্শক, আপনাদেরও আমন্ত্রণ থাকলো, উত্তরায় আপনারা চলে যাবেন গ্রিন ফাজিতাস। রোডেও আছে আপু। ফাজিতাস, জি ফাজিতাসে গ্রিন রোডেও আছে জি শাখা। আপু, কোথায় কোথায় শাখা আছে? আমাদের গ্রিন রোডে শাখা আছে, আমাদের হচ্ছে উত্তরা 3 নম্বর সেক্টরে ফুড কোর্টে ছিল। তো 2017-র দিকে ফুড কোর্টটা পুড়ে যায়, পুড়ে যাওয়ার পরে আমরা ওখান থেকে আর কি শিফট করে আমরা 13 নম্বর সেক্টরে চলে গিয়েছি। ওখানে হচ্ছে তো ফুড কোর্ট থেকে কিন্তু আমরা এখন 3000 স্কয়ার ফিটের রেস্টুরেন্ট আমার। বাহ, চমৎকার। অনেক গুণের অধিকারিণী আমাদের আপা। এখন তো উনি ফুড নিয়ে তো কাজ করছেন, ওনার রেস্টুরেন্ট আছে, উনি কিন্তু লেদারেও জড়িত হয়ে যাচ্ছেন, উনি লেদার নিয়েও কাজ করবেন। সম্প্রতি উনি এসএমই থেকে এই কোর্সটাও করেছেন। মানে ওনার শেখার আগ্রহ অনেক, জানার কোনো শেষ নেই। জি আপুই তার প্রমাণ। আপু কিন্তু আসলে কোনো শেফ ছিলেন না, ফুড নিয়ে কখনো কাজও করেননি, তারপরেও তার ইচ্ছা শক্তির কারণে আজ আপু একজন সফল রেস্টুরেন্ট মালিক হয়েছেন। এবং তিনি প্রথম আমাদের ঢাকাতে, বাংলাদেশে নাচোস, ট্যাকোস এগুলা যে মানে এতটা ভাইরাল আইটেম, উনি কিন্তু সেই আপা। এবং যেখানে যাচ্ছেন উনার ফাজিতাস সবাই চিনছেন। এবং আপনাদের সবাইকেও আমন্ত্রণ জানালো, এবং আমিও জানাচ্ছি, আমরা সবাই আপুর রেস্টুরেন্টে যাব, যেটা গ্রিন রোডে আছে, সেখানেও যেতে পারেন, অথবা উত্তরায়ও যেতে পারেন। এবং আপুর দোকানের যেই সিগনেচার আইটেমগুলো, আমরা সেই রেস্টুরেন্টের সিগনেচার আইটেমগুলো খাবো। এবং আপা, আপনি আসলে ওইখানে উপস্থিত থাকেন কখন কখন? আমি দুপুরের পর থেকেই থাকি, কারণ সকাল থেকে আমার কিছু কাজ থাকে, আমার আচ্ছা পার্সোনাল কাজ থাকে, ফ্যামিলিতে আচ্ছা কাজ আচ্ছা। থাকে। তো আমার ফ্যামিলির কাজগুলো প্রতিদিনই শেষ করে থাকেন? প্রতিদিনই থাকি আলহামদুলিল্লাহ, আচ্ছা। কোনো না কোনো ব্রাঞ্চে আমি থাকি। আর আপু, এখন তো আপনি কোর্সও করছেন কোর্সও না? করছি, হ্যাঁ আমি আচ্ছা লেভেল 4টা করছি, শুরু করছি আচ্ছা ইনশাআল্লাহ আগামীকাল থেকে। আচ্ছা। তো আমার ইচ্ছা আছে আপনার মতো, আপনি তো আমাদের আইডল, আপনার মতো যারা আছেন আমাদের আইডল, আচ্ছা, তো আমার ইচ্ছে যে আপনাদের মতো হওয়ার। ইনশাল্লাহ আমাদের ইনশাআল্লাহ, থেকেও বেশি হবেন, কারণ আপনি অলরেডি একজন সাকসেসফুল উদ্যোক্তা, ব্যবসায়ী, মানে কি বলবো, অনেক কিছু হয়েছেন। এখন জাযাকাল্লাহু খাইরান আপু। রন্ধন শিল্পীও হবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আপু। কার কাছ থেকে এত উৎসাহ পান, এত শক্তি পান? প্রথম দিকে পেয়েছিলাম হচ্ছে আমার বড় বোন ইউকেতে থাকে, তো ও রেস্টুরেন্ট ছিল হোয়াইট হুম চ্যাপেলে, তো ও বিভিন্ন রেসিপি আমাকে দিত তখন, হুম ওগুলো আমি বাসায় ট্রাই করতাম। প্রথম দিকের উৎসাহটা ওখান থেকেই ছিল। হুম হুম তারপরে যখন বিজনেস শুরু করলাম, কম্পিটিশন মার্কেট, আমাদের কম্পিটিটর দেখলে এমনি উৎসাহ হয়ে যায়। যখন দেখি ওরা ভালো করছে, তখন আমি ভাবি যে আমি কেন পিছিয়ে থাকবো, আমাকেও করতে হবে। এই ব্যাপারগুলো কিন্তু অনেক মারাত্মক, যে এখানে কোনো মানে হিংসা না, এখানে হচ্ছে কি আপনার গুণটাকে আপনি হাইলাইট করা, যে আমি এটা করতে পারি বা আমি এটা চেষ্টা করছি, আমার মধ্যে এই জিনিসটা আছে, নিজেকে মানে গিভ আপ না করা আর কি। সেটাই। অবশ্যই আমি আপনার রেস্টুরেন্টে যাব, এবং ইনশাআল্লাহ আমার আপু। হচ্ছে আমার আইডিতে লাইক হচ্ছে 11,000, জি এবং আমার পেজে কিন্তু 13,000। সো আমি সেখান থেকে একটা লাইভ করব আপনার রেস্টুরেন্টে গিয়ে। ইনশাআল্লাহ আপু, এবং কি এটা কি আমার আইটেম জন্য আছে খুবই, সেগুলো জি দেখাবো। অবশ্যই, অবশ্যই আমি অবশ্যই একটু আপু। ফ্রি হই, এবং আপনার ফ্রি টাইমটা বের হোক, জি তারপর এক সময় আমি অবশ্যই যাব, আমি অবশ্যই এটা প্রচার করব। কারণ এত কিছু, মানে এত কিছুর পরে আপনি অনেক কষ্ট করে, আপনার জার্নিটা আসলে অনেক কষ্টের, জি নিজে আপু। নিজে সব করেছেন, জি যেটা বললেন, তারপরে এত সুন্দর একটা রেজাল্ট, এটা অবশ্যই সবার জানা উচিত। থ্যাংক ইউ আপু। অলরেডি সবাই জানে, জি কিন্তু আমার যে আলহামদুলিল্লাহ। ফলোয়ার আছে, আমি চাই তারাও জানুক।
এবং আপু তারাও আপনি যায়। আমার এখানে আসবেন, এটা আমার জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার। না আমি আসবো, সিরিয়াসলি আমি আপু। দর্শকদেরও কথা দিলাম, জি, দর্শক আমি যেদিন যাব আমি জানিয়ে যাব এবং আপনারাও যাবেন। ইনশাল্লাহ। আমরা সবাই মিলে আপুর রেস্টুরেন্টটা দেখব এবং লাইভ করব। বিজনেসটা তো করলেন, বড় করলেন কিভাবে সেই জার্নিটা জানতে চাচ্ছি। এটা না সাহসের ব্যাপার, প্রথম দিকে হয় না, ভয় হয়। মানে প্রথমে কি বিজনেসটা না লসে রিস্ক। ছিলেন? না, লস লসে আলহামদুলিল্লাহ কখনোই কখনো ছিলেন ফুড না। বিজনেসে কখনো লস হয় না। না, সেটা হয়তো আপনি ব্রেক ইভেনে থাকবেন, বাট লস হ্যাঁ, হবে না। লস হবে না। হুম। তো এটা আর কি, বিজনেসটা এরকম যে আপনাকে রিস্ক নিতে হবে। রিস্ক না নিলে আপনি কখনো গেইন করতে পারবেন না। না। হবে হয়তো আমি রিস্ক নিলাম, পারলাম কি পারলাম না, হুম, এটা তো হুম, পরের ইস্যু। হুম, কিন্তু কনফিডেন্স লেভেলটা ভালো থাকলে আলহামদুলিল্লাহ রিস্ক নিলে, হুম, আর যদি আপনি মানে হুম, কঠোর পরিশ্রমী হন, অবশ্যই কিছু না কিছু হয়ে যায়। হুম, হুম। চেষ্টা করতে হবে, রিস্ক নিয়ে বসে থাকলে হবে না। আপনার শুরুটাই কি লাভ হয়েছিল না সমান আমার ছিল? শুরু থেকে মানে প্রফিট। প্রফিট হচ্ছে। আমি যখন ব্যাংকে জব করতাম, সিরিয়াসলি আমি বলি যে আমি 22,000 টাকা স্যালারি পেতাম। হুম, আমি যখন বিজনেস শুরু করি, প্রথম দিন আমার এখনো মনে আছে, আমি 6,000 টাকা সেল করেছি শুধু ড্রিঙ্কস, রাইফেলস স্কোয়ারে। প্রথম দিন কি কি ড্রিঙ্কস ছিল? আমি যেদিন ওপেন করি ওই দিন আমি কিছু করতে পারিনি, মানে কোনো ফুড রেডি করতে পারিনি এক সপ্তাহের মধ্যে, কারণ আমি কোথা থেকে কি করব বুঝতে পারছিলাম না। আইসক্রিম, তারপর হচ্ছে কোল্ড মানে কোল্ড ড্রিঙ্কস, তারপর হচ্ছে রেডি কিছু স্যান্ডউইচ থাকে না যেগুলো আমরা পারি, হুম, কোল্ড স্যান্ডউইচ গুলো ডিসপ্লেতে করে মাত্র শুরু করেছিলাম তখন। হুম, তো ওই দিন আমি 6,000 টাকা সেল করেছি, তাই ফার্স্ট যেদিন। ভাগ্যেরও ব্যাপার থাকে। ভাগ্যের ব্যাপার থাকে আপু। তারপরে দিন হচ্ছে পয়লা বৈশাখ হয়েছে, পয়লা বৈশাখে আমি শুধু ড্রিঙ্কসই বিক্রি করলাম 25,000 টাকা। আমার মাথা নষ্ট, মানে আমি 22,000 টাকা স্যালারি পাই মাস শেষে, আর আমি একদিনে বিক্রি করেছি 25,000 টাকা। আপনি চিন্তা করে কি দেখেন কি কি অবস্থা। ছিল সেখানে? আপু কিছুই না, পয়লা বৈশাখে এত ভিড় ছিল রাইফেলস স্কোয়ারে, আর হচ্ছে আইসক্রিম, ড্রিঙ্কস আর হচ্ছে আমের স্যান্ডউইচ। কিছু রেখেছিলেন? আমের? আমের কিছু না আপু, আমি একটা করেছিলাম, ডেজার্ট করেছিলাম হচ্ছে ইয়োগার্ট দিয়ে, ফ্রুটস আচ্ছা, দিয়ে, ইয়োগার্ট দিয়ে। আচ্ছা। তখন ওই রেসিপিটা আমার বড় বোন পাঠিয়েছিল, ছোট ছোট টাকিলা কাপে। গ্লাসগুলো আছে না, হুম, 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 টাকিলা গ্লাসগুলোতে পার গ্লাস হচ্ছে 100 টাকা সেল করতাম। হুম, হুম। তা আমি একদিকে বানিয়ে দিচ্ছি চিলারে, শেষ হয়ে যাচ্ছে, মানে আধা ঘন্টা হচ্ছে না আমার শেষ, আমি বানিয়ে শেষ করতে হুম, পারতেছি না। হুম, ওটা হুম। হচ্ছে আপনার সুইট ইয়োগার্ট, যেটা আপনার হচ্ছে ইয়োগার্ট, আর হচ্ছে আপনার মিষ্টি দইটা, যেটা দুটা মিক্স আচ্ছা। করে বিভিন্ন হুম, ফ্রুটস দিয়ে করে আর কি হুম, এটা। হুম, হুম। ওই রেসিপিটা কিন্তু এখন আমি ভুলে গেছি আপু, ভুলে কিন্তু তখন গেছি। আমার বোন পাঠিয়েছিল, আমি ওইটা করতাম। হুম, মানে কাস্টমার খুব মজা পেত খেয়ে তখন। আর হুম, হুম, পয়লা বৈশাখ অনেক গরম ছিল না। হুম, তারপরে আমি আর লেটই করিনি আপু, আমি 3-4 দিনের মধ্যে আমি আমার ফুড উঠানো শুরু করেছি, মানে আমি কিভাবে কি করব। হুম, 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 আরো বেশি মানে বেশি যেটা সমস্যা হয়, যখন আমি ফুডের ছবি উঠিয়ে, এখন মানুষ দেখবেন যে মেনুর মধ্যে বড় বড় করে ফুডের ছবি হুম, দেয়, হুম, হুম। কিন্তু তখন আমি 13 বছর আগে ফার্স্ট আমি দিয়েছিলাম, এটা কেউ করে নাই তাই? তখন। হ্যাঁ, ও! আমার শপে এত ভিড় লাগছিল যে হুম, হুম, হুম। আমার পাশের দোকানে যারা ওনার ছিল, ওদের মাথা নষ্ট হয়ে গেছিল যে এটা কি কি হচ্ছে? কি হচ্ছে। তখন তো আমি বয়স কম না আরো, হুম, হুম, মানে হুম। একদম ফ্রেশ ব্রেন। 13 বছর আগে। হ্যাঁ, একদম ফ্রেশ ব্রেন তো, ফ্রেশ ব্রেন। মাথা কাজ করতো কোনটা ইউনিক, কোনটা কি করলে কি হ্যাঁ। হবে। ওই প্রথমই আমি আমারটা দেখে, পরে আমার পাশের দোকানদার যারা ছিল হুম। তারা প্রত্যেকে তাদের সাইনবোর্ড চেঞ্জ করে ফেললো, মানে নাম দেখা যায় না কিন্তু বড় বড় করে ফুডের ছবি দিয়ে লাইটিং হুম, বোর্ড করলো, হুম, এই হুম। প্রথম। লোভনীয় লাগে না হ্যাঁ, দেখতে? আর খাবারের ছবি তো অনেক সুন্দর হ্যাঁ, হয়। অনেক সুন্দর আসে। হুম, হুম। দারুণ! আপনার কথা শুনে মানে খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ। যে একজন সফল নারী উদ্যোক্তা, সফল ব্যবসায়ী আমি বলব। আসলে এখানে ভাগ্যটাও কিছুটা ম্যাটার করে। পুরোপুরি আপু। আর নিজে ওই যে আপনি আপডেট ছিলেন জি, প্রতিনিয়ত যে আসলে এখন কি করলে ভালো হবে? সবসময় চিন্তা করতেন নতুন কিছু করার। জি, যার কারণে কিন্তু আপনার যে হচ্ছে যেটা আপনি করেছেন সেটা সবাই নিয়েছেন। কাস্টমার সেটা পছন্দ করেছে। জি, আর আপনার বোন যেহেতু সবসময় আপনাকে সাপোর্ট করেছে জি, সব দিক থেকে এবং আপডেট ভার্সন গুলো জানিয়েছে যে এখন এটা চলছে তুমি এটা করো। হ্যাঁ, নিশ্চয়ই উনি হ্যাঁ, পরামর্শ দিতেন। জি, তো আসলে একটা ব্যবসা প্রতিষ্ঠানে বা আপনি যে কাজেই যান না কেন একজন পরামর্শক খুব দরকার। জি আপু, পরামর্শক যদি থাকে একজন উদ্যোক্তার জীবনে তাহলে কিন্তু সে সিদ্ধান্তগুলো খুব সুন্দরভাবে নিতে পারে। জি। হতে পারে সে আপনার পরিবারের কেউ, কাছের কেউ, বন্ধু হতে পারে, বন্ধু হতে পারে অথবা আ আপনার মতো ইন্সপায়ার হতে পারে, মানে যে ইনফ্লুয়েন্স করতে পারে, হ্যাঁ, এরকমও হতে পারে। এরকমও হতে পারে মানে বা হ্যাঁ, সমাজের কোনো সফল ব্যক্তিও হতে পারে জি, যিনি হচ্ছে অনেক আ জ্ঞানী, পড়ালেখা করেন, গবেষণা করেন। জি, হ্যাঁ, তো একজন পরামর্শক দরকার। আমি যেটা মনে করি। অবশ্যই আপু। হুম, কিভাবে দেশের অর্থনীতিতে নিজের ভূমিকা রাখছেন আপনি? কারণ আপনি তো বিজনেস করছেন,
এটা কিভাবে হচ্ছে? অ্যাকচুয়ালি আপু কর্মসংস্থান এখন করছেন? এখন যেমন আমার রেস্টুরেন্টে 27 থেকে 28 জন স্টাফ আছেন, কয়টা আউটলেট আছে? 2টা আউটলেটে। আচ্ছা। তো আমাদের এখন আরেকটা ইয়ে নিয়ে কাজ করছি, এটা বলাই হয়নি, এটা হচ্ছে মকটেল সিরাপ, যেটা হচ্ছে মনিম করে বা হচ্ছে সানকুইক বাইরে থেকে ইম্পোর্ট করে আপু। আচ্ছা আচ্ছা আচ্ছা। যে সিরাপটা মকটেলের মধ্যে ইউজ করে, হুম সুইট যে সিরাপটা থাকে আপু, হুম হুম। আমরা কিন্তু ওটা নিয়ে কাজ করছি। আমার হাজবেন্ড একজন কেমিস্ট, ও আচ্ছা আচ্ছা। তো উনি এই বিষয় ব্যাপারগুলো খুব ভালো বুঝে, হুম হুম আলহামদুলিল্লাহ। তো এইটা কিন্তু আমরা পুরো রেসিপিটা ক্রিয়েট করে ফেলেছি, হুম হুম কিন্তু এখন আমরা মার্কেটে বুস্ট করিনি, কারণ আমার বিএসটি এর ব্যাপার আছে, ফ্যাক্টরি নিতে হবে, অনেক ইনভেস্টমেন্টের ব্যাপার আছে। এই জন্য আমি এখনো মার্কেটে নামতে পারিনি ওইভাবে। তো আমার ইচ্ছে আছে ওইরকম, কারণ হচ্ছে যদি আমি এটা করি, এটা একদম একেবারে ইউনিক আইটেম হবে। কেন আপু, মনিম এর সিরাপ যদি আপনি একটা কিনেন 850 ml এর, একটা বোতলের প্রাইস হচ্ছে 2500 থেকে 3000 টাকা আপু। উনি কিন্তু ইম্পোর্ট করে আনে, অবশ্যই উনার এটা কস্টিং আছে করে, কিন্তু আমি যেটা দিচ্ছি আপু ওটা 550 থেকে তৈরি করবেন 650 টাকা, আমার কিন্তু কস্টিং অনেক কম। হ্যাঁ। আর সব রেস্টুরেন্ট ব্যবসায়ীদের এটা লাগে আপু, সেই ক্ষেত্রে কিন্তু আমার ডিমান্ডটা অনেক বেশি হবে ইনশাআল্লাহ। এই আইডিয়াটা কে দিল? এই আইডিয়াটা আমার হাজবেন্ড আর আমার, কিন্তু এটা পুরো ক্রিয়েশনটা আমার হাজবেন্ডের, যেহেতু উনার ক্রেডিট ওইটা আমি আমার জন্য নিব না। তো সম্পূর্ণ মানে ক্রিয়েটটা উনারই করা, যে রেসিপিটা তৈরি করা, এটার মধ্যে শ্রম দেয়া। আমি ওনাকে মেন্টাল অনেক সাপোর্ট দিয়ে গেছি, করো, এটার ফিউচার অনেক ভালো হবে ইনশাআল্লাহ। এবং আপনার যে এই যে রেস্টুরেন্ট ব্যবসায় আসা, সেটাও কি ভাইয়াই সাপোর্ট করেছেন? হ্যাঁ। উনি বলেছেন? আইডিয়াটা কি ওনার ছিল না আপনার নিজের? না, উনারও ছিল, বলেছিল যে তুমি করো, যেহেতু তোমার ইয়ার মানে কুকিং হাতটা ভালো আছে, চেষ্টা করতে পারো। মানে ইন্সপায়ার করেছে আমাকে সবসময়। এটা ইন্সপায়ার করাটা অনেক বড় একটা ব্যাপার। জি, ফ্যামিলি সাপোর্ট না হলে তো হবে না। না না, আমরা যারা নারীরা আছি আর এশিয়ান কান্ট্রিতে বসবাস করি, এখানে আসলে ফ্যামিলি সাপোর্টটা সবচেয়ে বেশি দরকার। জি আপু। একা নারীর পক্ষে কোনোভাবে সম্ভব না। ওই যে বললাম, একটা পরামর্শক দরকার। আপনি পেয়েছেন, আপনার হাজবেন্ডকে পেয়েছেন, আপনার বোনকে পেয়েছেন। আমার বাবা মা আমাকে অনেক হেল্প করেছে বিজনেসের ক্ষেত্রে, যেমন আমি যখন তখন বাসা থেকে চলে যেতাম, কাজের জন্য বের হয়ে গিয়েছি, উনারা আমার সংসারটা মানে আমার দেখা যায় আমি তো নিজের জন্য রান্না করার সময় পেতাম না, তো আব্বা আম্মাই দেখা যেত সবকিছু অ্যারেঞ্জ করে রাখতো। তো আপু, এখন আমরা চলে যাব আপনার ছেলেবেলায়। আপনার ছেলেবেলা বেড়ে ওঠা কোথায়, জন্ম? আমার ঢাকাতেই। আমার ফুল ফ্যামিলি ঢাকাতে জন্ম, ঢাকাতেই বড় হওয়া। ঢাকা কোন জায়গায়? আমার দাদা নানাদের জন্ম ছিল গ্রামে, কুমিল্লা। আমার দাদার বাড়ি কুমিল্লা, নানার বাড়ি কুমিল্লা, কিন্তু ভাই বোন আমরা সবাই ঢাকার। আমাদের কাজিনরা যারা আছে পড়ালেখাও ঢাকা, সব ঢাকায়। তো আমার বাবা মায়ের জন্ম ঢাকায়। আচ্ছা, ছেলেবেলার এমন কোনো স্মৃতি আছে যেটা মনে পড়লে খুব ভালো লাগে, মনটা আনন্দে ভরে যায়, আবারও মনে হয় যে চলে যায় ছেলেবেলায়? আমি ছোটবেলা থেকে খুব সাজতে পছন্দ করতাম। তাই? হ্যাঁ, আমার বড় বোন অনেক মেকআপ টেকআপ কিনতো, ওগুলো আমি সেজে সেজে নষ্ট করে ফেলতাম। তো একদিন আমি এমন সেজেছি যে আমাকে ও মারছে, মানে ওর মেকআপ গুলো আমি শেষ করে ফেলছি আর কি, নষ্ট করে, ওর নেল পলিশ সবকিছু। পরে ও আমাকে খুব মারছে, মারার পরে আমি কি করলাম, আমার সব ব্যাগেজ সহ স্কুলের ব্যাগের মধ্যে সব কাপড় নিলাম, আমার নিয়ে আমি আমার দরজার সামনে বসে আছি সিঁড়িতে, যে আমার বাবা কখন আসবে, আমি বাসায় থাকবো না, চলে যাব। তো যখন বাসায় আসলো আব্বা, আসার পরে আমি বলছি যে বড় আপা আমাকে মারছে, আমি ওর মেকআপ ধরছি, এখন তুমি আমাকে বাইরে দিয়ে। কোথায়? আমি এই বাসায় থাকবোই না, আমি চলে যাবো। বল ঠিক আছে চলো। বলে মার্কেটে নিয়ে আমাকে প্রত্যেকটা জিনিস আব্বা কিনে দিছে, আমাকে নেল পলিশ, লিপস্টিক, আর কি কি কিনবা বলো, আমাকে বলছে আর কি কি কিনবা। ছোটবেলায় কুমকুম পাওয়া যেত, ইয়ে পরে আব্বা ওইটা কিনে দিছে আমাকে। আচ্ছা। পরে আসার সময় মেলা হচ্ছিল, পরে আব্বা বললো যে আমি কি বললাম আমাকে কিছু খেলনা কিনে দাও, পরে আমাকে একটা ঘর কিনে দিছিল। ওই ঘরটা আমার বিয়ের পরও আমার শোকেসে ছিল। তাই? হ্যাঁ, কিন্তু কোনো কারণে আমি ঘরটা হারায় ফেলছি। আব্বা নাই, আব্বা 2023 সালে মারা গেছে। থাকলে ওই জিনিসটা আমি মনে হয় এখনো যত্ন করে রাখতাম বাবার স্মৃতি হিসেবে। মানে ওই ছোটবেলার ওই জিনিসটা আমার খুব, এখন আমার ভাই বোনরা যখন বলে ওরা খুব হাসে। যেতে চাননি, জিনিসপত্র নিয়ে বাসায় চলে এসেছে। আব্বা তো কিনেই দিল সবকিছু। এইজন্য আপুর স্মৃতিটা কিন্তু একদমই অন্যরকম। আমার খুব ভালো লাগলো, উনি ওনার স্কুলের ব্যাগে ওনার জামা কাপড় নিয়ে উনি রওনা দিতে চেয়েছেন, কিন্তু বাবার অপেক্ষায় ছিলেন। আগে নালিশ করবে বোনের নামে, বোনকে বকা খাওয়াবে, তারপর ওই জিনিসগুলো কিনবে। আপনার কিন্তু ছোটবেলা থেকে আপনি অনেক বুদ্ধিমতী ছিলেন। থ্যাংক ইউ। খুবই কিউট আপনার মেমোরিটা। হ্যাঁ, কতই না এরকম সুন্দর স্মৃতি থাকে না? তো প্রিয় খেলা কি ছিল? প্রিয় খেলা আমরা তো এক্কা দোক্কা খেলতাম ছোটবেলায়। এক্কা দোক্কা, হ্যাঁ, আমার খুব প্রিয় ছিল। আচ্ছা। একদিন আমি স্কুল থেকে এসে স্কুল ড্রেস না খুলে খেলছিলাম,
তো ওইটার মধ্যে একটা আছে না যে ওই যে উপরের দিকে মাথা করে চোখ বন্ধ করে একটা পর একটা ঘর পার করতে হয়। তো আমি এরকম ঘর পার করছিলাম, পিছন থেকে আমার ফ্রেন্ডরা যারা আমার সাথে খেলছে ওরা বলছে কি আসছে আসছে আসছে, আমি তো আর কিছু বুঝতেছি না কি আসছে। পরে আমার বড় বোন এসে আমার হাত ধরে আমাকে মারতে মারতে নিয়ে গেছে। আমার বাবা মা কিন্তু কখনো আমাকে মারতো না, বড় বোনের ভয়ে আমরা অস্থির থাকতাম। আমার বড় বোন আপনারা কয় ভাই বোন? আমরা 3 বোন 1 ভাই। আচ্ছা। তো ওই একটা দুকাটা আমি পাগলের মতো খেলতাম। স্কুল থেকে এসে আমার প্রতিদিন স্কুল ড্রেস আমার ধুইতে হইতো, মানে এমন অবস্থা ছিল। খেলাধুলা এত করতাম ময়লা হয়ে যেত। আর ছেলে মেয়ে সবার সাথে খেলতাম আমি, মানে ছেলেদের সাথেও খেলতাম। ওই যে একটা খেলা আছে না লাটাই খেলা, ওইটাই খেলতাম। তারপরে হচ্ছে ওই যে মার্বেল দিয়ে খেলে না, কি বলে, আপনি তো ছেলেদের খেলা লাইক করতেন। এগুলোও খেলতাম আমি। তা আমার বড় আপা আমাকে প্রায় মারতো, এই তুমি ছেলেদের সাথেও কেন খেলো, কিন্তু আমার খেলতে ভালো লাগতো, যেন আমি সবার সাথে খেলতাম আর কি। বাহ, অনেক স্মৃতি ছেলেবেলার। আসলে ছেলেবেলার কথা বলতে গেলে না আমাদের অনেক সময় নিয়ে বসতে হবে, কারণ অনেক গল্প অনেক স্মৃতি। আপু আমার এরকম হয়েছে যে আমি আমার প্রতিবেশীর সাথে গ্রামের বাড়ি চলে গেছি, এরকম হয়েছে। হ্যাঁ, মানে একটু ডান পিঠে ছিলেন? একটু ডান পিঠে ছিলাম আর কি, মানে আর আব্বা আমার অনেক আদরের ছিলাম। আমার ভাই বোনরা অনেক আদর করতো, বড় বোন শাসন করতো কিন্তু অনেক আদর করতো আমাকে। আমি কিন্তু আমার বাসার সবার মানে বলতে পারেন চোখের মনি এরকম, মানে ওরা আমাকে নিয়ে সারাক্ষণ টেনশন করবে বা কোনো কিছু হলে সবসময় খবর নিবে এরকম। তো এরকম ছিল যে ছোটবেলায় মানে সবাই আমাকে এত আদর করতো, আমি প্রতিবেশীর সাথে চলে যেতাম ঘুরতে গ্রামের বাড়ি, 2 দিন 3 দিন ঘুরে তারপরে আসছি। আব্বা আম্মা কিছু বলতো না, আমি এরকম ছিলাম। সবার আদরের মেয়ে, এখন সফল একজন ব্যবসায়ী। আজ আপনার বাবা বেঁচে থাকতে অনেক খুশি হতো। জি, আব্বা খুশি ছিল যখন আব্বা জীবিত ছিলেন। যখন ছিলেন, হ্যাঁ, আব্বা আমাকে মাঝে মধ্যে গিয়েছেন। হ্যাঁ, দেখে গিয়েছেন। আব্বা মাঝে মধ্যে রাগ হতো, বলতো তুমি এই যে 40-50 লাখ টাকা খরচ করে একটা রেস্টুরেন্ট দাও, তুমি ইস্টাকামের মতো একটা হোটেল দাও। আমাকে মাঝে মধ্যে বলতো এরকম, ইস্টাকামের মতো একটা হোটেল দাও, আমি দেখবো। আব্বা এরকমও বলতো মাঝে মধ্যে আমাকে। সহযোগিতা উনিও করতে চেয়েছেন। আমার বাবা মায়ের অনেক অবদান আমার লাইফে। তো আপনার তো 2টা আউটলেট আছে ঢাকায়, তো ঢাকার বাইরেও কি অদূর ভবিষ্যতে করার ইচ্ছা আছে? আমার আপু ময়মনসিংহে একজন হচ্ছে নিয়েছিল, ফ্র্যাঞ্চাইজিস নিয়েছিল। আচ্ছা আচ্ছা। ফাইতাসেরি। তো উনি আবার ডক্টর ছিল, তো উনি আমেরিকা চলে গিয়েছে। আমেরিকা যাওয়ার কারণে উনি আউটলেটটা রাখে নাই। আর হচ্ছে ঢাকার বাইরে মেইনটেইন করা আমার পক্ষে পসিবল না। আচ্ছা, তো ঢাকার মধ্যে কি আরো দিবেন আউটলেট? আপু আমি এখন যা দিব ওই যে দিব আর কি, ফ্র্যাঞ্চাইজিস দিব। মানে হচ্ছে এরকম যে আপনি অল্প মানে নিয়ে ইনভেস্টমেন্ট নিয়ে বিজনেস করতে পারবেন, লাইক সিপি টাইপ। আচ্ছা আচ্ছা। আমার কাছ থেকে প্রোডাক্ট নেবেন, একবারে মানে আপনি নিশ্চিন্তে বিজনেস করবেন। আগে বিজনেস বুঝে পরে আপনি হয়তো বা শিফট করতে পারেন বা আপনি নিজের মতো করে বিজনেস করতে পারেন। কিন্তু যখন ফ্র্যাঞ্চাইজিস নিয়ে একটা বিজনেস চালানো হয় 2-3 বছর, তখন কিন্তু একটা মানুষ বিজনেস শিখে যায়। তখন সে অটোমেটিকলি নিজে একটা বিজনেস ক্রিয়েট করতে পারে। তা আমার ইচ্ছে আপু যে আমি ছোট ছোট করে ফ্র্যাঞ্চাইজি দিব, বা বাংলাদেশের যেই জেলাগুলো আছে, মানে হচ্ছে যে জেলাগুলোতে মানুষ এই ফুডগুলো অ্যাভেলেবেল পায় না, একদম অল্প খরচে যে কেউ হচ্ছে এন্টারপ্রেনার হতে পারবে, এরকম ইচ্ছে আর কি আমার। ইনশাআল্লাহ আমি এটা নিয়ে কাজ করব এই বছরের শেষের দিকে, প্ল্যান আছে আমার। অবশ্যই, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ। আমরা কথা বলতে বলতে প্রায় অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। আচ্ছা, তো আপনার কেমন লাগলো আমাদের হচ্ছে নারী উদ্যোক্তা সাফল্য অনুষ্ঠানে এসে? আলহামদুলিল্লাহ ভালো। আমিও তো একজন নারী উদ্যোক্তা, মানে সফল নারী উদ্যোক্তার সামনে বসে আছি আপু। আমারও ভালো লাগছে আপনার সাথে কথা বলে। যদি আপনি শুধু একজন উপস্থাপিকা হতেন তাহলে হয়তো এত ভালো লাগতো না, আমি এত ফ্র্যাঙ্কলি কথা বলতে পারতাম না। যেহেতু আপনি বিষয়গুলো বুঝেন, আপনার জীবনে অনেক স্ট্রাগল আছে, আপনি আমার স্ট্রাগলের ভ্যালুটা বুঝতে পারছেন। হ্যাঁ, এটার জন্য আমার আরো বেশি ভালো লাগছে আপু। আমার খুবই ভালো আর লাগছে। দোয়া করবেন আপু, আপনি অবশ্যই আপনার মতো যারা আছেন, আপনি হচ্ছেন আমাদের আইডল। অবশ্যই আমরা যাতে আপনাদের মতো হতে পারি। আমাদের থেকেও আরো ভালো করছেন, আরো ভালো করবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আপনার ব্যস্ত সময় থেকে সময় বের করে আমাদের এখানে এসেছেন। আবারও দেখা হবে নতুন কোনো আয়োজনে। থ্যাংক ইউ। দর্শকের উদ্দেশ্যে কিছু বলুন। দর্শকের উদ্দেশ্যে এটাই বলবো যে একটা ছেলে যখন ইনকাম করে তখন হচ্ছে ওইটা হচ্ছে নিড, সংসারের প্রয়োজনে করে। আর একটা মেয়ে যখন ইনকাম করে তখন ওইটা হচ্ছে একটা সংসারে আভিজাত্য আনে একটা ফ্যামিলিতে। তো আমি যেহেতু একজন মেয়ে, আমি একজন নারী, আমি নারীদের উদ্দেশ্যে বলবো আপনি ছোট হোক বড় হোক যেভাবেই হোক, যেটাই পারেন সেটাই করেন। আপনার যেটা গুণ আছে আপনি ওইটার উপরে কাজ করেন। কাজ করতে করতে একসময় দেখবেন ওইটা আপনার জীবনের একটা বিশাল কিছু হয়ে যাবে, ওইটা দিয়ে আপনি অনেক ভালো অ্যাচিভ করতে পারবেন। আর আপনার যে ইনকামটা এটা হচ্ছে শৌখিন ইনকাম, এটা মনে রাখবেন। এটা আপনার সংসারে আভিজাত্য আনবে। অবশ্যই মেয়েদের ইনকাম সংসারে আভিজাত্য আনে, আমি এটাই বিশ্বাস করি। থ্যাংক ইউ।
আপনাকেও ধন্যবাদ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আমাদের পাশে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। সেক্ষেত্রে আমাদেরকে ইনবক্স করতে পারেন, ইমেল অ্যাড্রেস আছে। সেখানে আপনার শর্ট সিভি দিতে পারেন অথবা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমাদের অফিস থেকে আপনার সাথে যোগাযোগ করবে। দর্শক, প্রতি পর্বেই আমাদের প্রত্যাশা থাকে নারীর স্বাবলম্বিতা এবং নারীর সফলতা। নারীর জীবন ভরে উঠুক সফলতায়, এই কামনায় আজকের মতো এখানে শেষ করছি। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার নাহার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।